গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন ক্যাপ্টেন ফ্রেডরিক ম্যারিটের লেখা চিলড্রেন অব দ্য নিউ ফরেস্ট। আজ পঞ্চম পর্ব। 3 দিন পর বন প্রধানের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল এডওয়ার্ড। বিলিকে অসওয়াল্ডের দায়িত্বে দিয়ে দরজার কড়া নাড়ল ও দুয়ার খুলল ফিবি। সোজা বসবার ঘরে নিয়ে গেল এডওয়ার্ডকে। কোনো প্রশ্ন করল না, যেন ওর জানাই ছিল এডওয়ার্ড এলে বসবার ঘরে নিয়ে যেতে হবে। ঘরে ঢুকে এডওয়ার্ড দেখল সোফায় একা বসে আছেন মিস্টার হিদারস্টোন। এডওয়ার্ড আর্মিটেজ, তিনি বললেন। তুমি এসেছ, খুব খুশি হয়েছি আমি। এবার বলো, কি ঠিক করলে? চাকরিটা আমি নেব স্যার। অবশ্য আপনি যদি মনে করেন আমি ওই পদের উপযুক্ত, আর আমি মনে করি আমি পারছি, প্রথমে কিছুদিনের জন্য আমাকে পরীক্ষামূলকভাবে রাখুন। যোগ্য মনে হলে স্থায়ী করবেন। দেখো, কাজটা মোটেই কঠিন না। বেশিরভাগ চিঠির জবাব আমি নিজেই দেই। যেগুলো পারবো না সেগুলো আমি বলবো, তুমি শুনে শুনে লিখবে। এটা কোনো কাজই না। আসলে যে জন্য তোমাকে আমি নিতে চাইছি, মাঝে মাঝে নিজে না গিয়ে তোমাকে লন্ডনে পাঠাবো। আশা করি তোমার আপত্তি হবে না তাতে? নিশ্চয়ই না। ব্যাস, তাহলে আর কি, পরীক্ষা টরীক্ষার কোনো প্রশ্নই আসছে না। এই বাড়িতেই নিজের একটা ঘর পাবে তুমি, খাবে আমার সঙ্গে আমার টেবিলে। এখন বলো, কবে যোগ দিচ্ছ চাকরিতে? তার আগে আমার বেশবাস নিশ্চয়ই বদলাতে হবে স্যার। হ্যাঁ, তোমার এই পোশাকগুলো তুলে রাখো, মাঝে মাঝে যখন বনে বেড়াতে যাবে তখন পরবে। আর লিমিংটন থেকে নতুন একটা স্যুট কিনে নেবে, আমি টাকা দেব। ধন্যবাদ স্যার, টাকার কোনো দরকার হবে না, আমার কাছে আছে। বেশ, তোমার যা ইচ্ছা। আজ হচ্ছে বুধবার, আগামী সোমবার থেকে শুরু করতে পারবে? হ্যাঁ, না পারার কোনো কারণ নেই। তাহলে ঠিক হয়ে গেল, সোমবার তুমি কাজে যোগ দিচ্ছ। জি। এবার তাহলে যাও, পাশের ঘরে পেশেন্স আর ক্লারা আছে, ওদের সঙ্গে গল্প করোগে। আর হ্যাঁ, আজ রাতে আমাদের সাথে খাবে, আর রাতে এখানে থাকবে, কাল ভোরে বাড়ি যাবে, কেমন? পাশের ঘরে ঢুকতেই ক্লারা ছুটে এলো এডওয়ার্ডের দিকে, জড়িয়ে ধরে চুমু খেলো গালে। পেশেন্সও এলো, তবে ওর ভঙ্গিটা ধীর। হাত বাড়িয়ে দিল করমর্দনের জন্য। নিলে কাজটা? জিজ্ঞেস করলো ও। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ তোমাকে। পথে আসতে কষ্ট হয়নি তো? না মিস পেশেন্স, ঘোড়ায় চড়ে এসেছি। ওকে মিস পেশেন্স বলো কেন এডওয়ার্ড? ঝগড়াতে স্বরে প্রশ্ন করল ক্লারা। আমাকে ক্লারা বলো, ওকে পেশেন্স বলতে দোষ কি? আমি সাধারণ একজন কর্মচারী ক্লারা, বন প্রধানের মেয়েকে নাম ধরে ডাকবো? মোটেই তুমি বনচারী নও, তুমি এখন সচিব, জবাব দিল ক্লারা। তা না হয় হলো, কিন্তু মিস পেশেন্স তোমার চেয়ে বেশ কবছরের বড়। তুমি ছোট, তাই নাম ধরে ডাকতে পারি। মিস হিদারস্টোনের বেলায় সে সুযোগ নেওয়া কি ঠিক হবে? তুমি কি বলো পেশেন্স? জিজ্ঞেস করল ক্লারা। এর ভেতর সুযোগ নেওয়ার কোনো ব্যাপারই নেই, বলল পেশেন্স। এতদিন হলো আমাদের পরিচয় হয়েছে, আর এতবার আমাদের দেখা হয়েছে, আলাপ হয়েছে, যে অনায়াসেই ও আমার নাম ধরে রাখতে পারে। অবশ্য ব্যাপারটা ওর পুরোপুরি ব্যক্তিগত, ওর যা ভালো মনে হয় করবে। কিন্তু তোমার যে আপত্তি নেই সেটা তুমি জানাবে না? জানাতে এখনো বাকি আছে নাকি? তা যদি থাকে তো থাক। যাগে ক্লারা, এবার ওর ঘর দেখিয়ে দিতে হয়, প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল পেশেন্স। তারপর একটু কপট আনুষ্ঠানিকতার সাথে যোগ করল, দয়া করে আসবে আমাদের সাথে। কিছু না বলে ওদের অনুসরণ করলো এডওয়ার্ড। বড়সড় একটা ঘরে ওকে নিয়ে গেল পেশেন্স। এই হলো তোমার ঘর, ও বলল। আজ রাতে তুমি এখানে থাকছো, নিশ্চয়ই বাবা বলেছে? হ্যাঁ, উনি বলা মাত্র আমি রাজি হয়ে গেছি, না হলে আবার হয়তো ফিবির পাল্লায় পড়তাম। সে রাতে যে আরামে ঘুমিয়েছিলাম। গাল দুটো লাল হলো পেশেন্সের। হ্যাঁ, সেদিন কাজটা ভালো করেনি ফিবি, অবশ্য সেজন্য অনুতপ্ত। লজ্জায় তোমার দিকে চোখ তুলে তাকাতে পারে না। আমি কিন্তু খুশি। সেদিন ও তোমাকে আসতে বলে পাঠিয়েছিল বলে আমার প্রাণ বেঁচেছে, না হলে কি যে হতো। সত্যি কথা বলতে কি, আমিও ফিবির উপর খুশি, বললে এডওয়ার্ড। সেদিন ওরকম বাজে একটা জায়গায় শুতে না পাঠালে এই সুন্দর শোয়ার জায়গাটা পেতাম। হেসে ফেলল পেশেন্স। ক্লারা এর মধ্যে পেশেন্সের কাছে সে রাতের কাহিনী শুনে ফেলেছে। ও হাসল, বলল, হয়েছে হয়েছে, এবার চলো, খাবার বোধহয় তৈরি। খাওয়া দাওয়ার পর শুতে গেল এডওয়ার্ড। পেশেন্স ও ক্লারা ঘরের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল ওকে। ঘরটা চমৎকার, সাজানো গোছানো, বিছানাটাও আরামদায়ক। কিন্তু তবু রাতে ভালো ঘুম হলো না এডওয়ার্ডের। ওর রাতারাতি বদলে যাওয়া ভাগ্যের কথা ভাবতে ভাবতে পেরিয়ে গেল অর্ধেক রাত। তারপর ঘুম এলো। সেজন্য খুব যে দেরি হলো ওর ঘুম ভাঙতে তা অবশ্য নয়। অন্যদিন যেমন ওঠে,
সূর্যোদয়ের প্রায় সাথে সাথে আজও উঠে পড়ল ও। হাত মুখ ধুয়ে চমৎকার এক পেট নাস্তা খেয়ে রওনা হলো বাড়ির পথে। পরের কয়েকটা দিন কাজের আর অন্ত রইল না এডওয়ার্ডের। হামফ্রেকে নিয়ে লিভিংটনে গিয়ে স্যুটের জন্য কাপড় কিনল, দর্জির দোকানে গিয়ে মাপ দিল। দর্জি বলল শনিবার দেবে স্যুট। এরপর কিনল এক জোড়া জুতা, তলোয়ার ঝোলানোর বেল্ট। অনিচ্ছা সত্ত্বেও হামফ্রের পরামর্শে রাউন্ড হেডরা যে ধরনের হ্যাট পরে সে ধরনের একটা হ্যাট কিনল এডওয়ার্ড। হামফ্রের বক্তব্য, এরকম হ্যাট না পরলে লোকজন সন্দেহ করতে পারে, বিশেষ করে যে সময় বন প্রধানের হয়ে লন্ডন বা অন্য কোথাও যাবে। যুক্তিটা খণ্ডন করতে পারেনি এডওয়ার্ড। শনিবারে আর গেল না লিভিংটনে। হামফ্রে গেল স্যুট আনবার জন্য। আরেকদিন পরেই বিদায় নিতে হবে, তাই শেষ দুটো দিন বোনদের সাথে কাটাবে বলে কুটিরেই রইল এডওয়ার্ড। সোমবার সকালে যাওয়ার জন্য তৈরি হলো সে। সাধারণ পোশাকই পরেছিল প্রথমে, পরে অ্যালিস ও এডিথের পিড়াপিড়িতে নতুন স্যুট জুতা পরল। হ্যাটটাও কিছুতেই পরতে রাজি হলো না, বলল যখন একান্ত না পরে পারা যাবে না তখন পরবে। না পরলে এমনিতেই তোমাকে যা সুন্দর লাগছে না, বলল দুবোন। ইতিমধ্যে পাবলো বিলিকে গাড়িতে জুড়ে বসে গেছে চালকের আসনে। গাড়িটা ফেরত আনবার জন্য ও যাবে এডওয়ার্ডের সঙ্গে। এডওয়ার্ডের সামান্য যা কাপড় চোপড় ছিল একটা বাক্সে ভরে ওঠানো হয়েছে গাড়িতে। সস্নেহে বোনদের কপালে চুমু খেল এডওয়ার্ড, হামফ্রের সঙ্গে করমর্দন করল, তারপর উঠে বসল গাড়িতে। লাগামে ঢিল দিল পাবলো, ছুটতে শুরু করলো বিলি। গাড়ির পেছন পেছন স্মোকার। যতক্ষণ না ওরা বনের ভেতর হারিয়ে গেল ততক্ষণ অশ্রু সজল চোখে তাকিয়ে রইল এডিথ, অ্যালিস, হামফ্রে। যখন এডওয়ার্ড বন প্রধানের বাড়িতে পৌঁছল তখন দুপুর হয়ে গেছে। মিস্টার হিদারস্টোন, পেশেন্স, ক্লারা সবাই সমাদরে অভ্যর্থনা জানালো ওকে। এক ভৃত্য বাক্সটা নিয়ে গেল ওর ঘরে। প্রথমেই বিলি আর স্মোকারের খাওয়ার ব্যবস্থা করতে অসওয়াল্ডের খুঁজে গেল এডওয়ার্ড। জন্তু দুটোকে ওর দায়িত্বে দিয়ে বসবার ঘরে ফিরে দেখল পাবলোর সাথে গল্পে জমে গেছে পেশেন্স আর ক্লারা। গালিচার উপর বসে অনর্গল কথা বলে যাচ্ছে জিপসির ছোকরা, আর হাসতে হাসতে গড়িয়ে পড়ছে মেয়ে দুটো। পাবলো, ডাকলো এডওয়ার্ড, এবার গল্পটা একটু বন্ধ করলে হয় না? বাসায় ফিরতে হবে, সে খেয়াল আছে? হ্যাঁ, আমি তো তৈরি। বিলি আর স্মোকারের খাওয়া হয়ে গেছে? হয়ে যাবে কিছুক্ষণের ভেতর। সে কিছুক্ষণ গল্প করি। থাক পাবলো, বলল পেশেন্স, আর গল্পের দরকার নেই, চলো এই কিছুক্ষণের ভেতর তুমিও খেয়ে নেবে। পাবলোকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল পেশেন্স। ও খেয়ে ফিরতে ফিরতে বিলি আর স্মোকারের খাওয়াও শেষ। এডিথ, অ্যালিস আর হামফ্রের জন্য কিছু উপহার দিল পেশেন্স পাবলোর হাতে। তারপর আর দেরি না করে রওনা হয়ে গেল পাবলো। হিদারস্টোন পরিবারের সাথে এক টেবিলে খেতে বসল এডওয়ার্ড। খেতে খেতে আজ আবার সেই প্রসঙ্গ তুলল ক্লারা। আচ্ছা চার্লস আঙ্কেল, ও বলল, এডওয়ার্ড পেশেন্সকে সবসময় মিস হিদারস্টোন, মিস পেশেন্স বলে কেন? শুধু পেশেন্স বলতে পারে না? বিব্রত ভঙ্গিতে মিস্টার হিদারস্টোনের দিকে তাকালো এডওয়ার্ড। ভাবখানা দেখেছেন প্রশ্নের ধরন? মিস্টার হিদারস্টোন বললেন, সেটা ওর অনুভূতির ব্যাপার ক্লারা। যখন ওর মনে হবে আমার মেয়েকে শুধু পেশেন্স বলে ডাকা যায় তখন ডাকবে। তবে এখনই যদি ডাকে আমার কোনো আপত্তি নেই। বোধহয় পেশেন্সেরও নেই। এডওয়ার্ড আর্মিটেজ যখন আমাদের বাড়িতে থাকতে এসেছে, আমি চাই ও নিজেকে এ পরিবারের সদস্যই ভাববে। আমরাও তাই ভাবব। সত্যি কথা বলতে কি ভাবতে শুরু করেছি। আমি তো এখন থেকে শুধু এডওয়ার্ড ছাড়া আর কিছু ডাকবো না ওকে। ইচ্ছে হলে ও তেমনি আমাদেরকে ঘরের মানুষের মতোই ডাকবে। শুনলে তো? ক্লারা বলল। এডওয়ার্ডের দিকে তাকালেন হিদারস্টোন। আমার কি মনে হয় জানো এডওয়ার্ড, মিস হিদারস্টোন, মিস পেশেন্স কথাগুলো আপাতত তুমি তুলে রাখো। ওর সাথে যখন ঝগড়াঝাটি হবে তখন আবার ব্যবহার করো। তাহলে কি আমি আশা করতে পারি ও আর ওইভাবে ডাকবে না আমাকে? বলল পেশেন্স। কি বলো তুমি এডওয়ার্ড? মুখ টিপে হেসে প্রশ্ন করল ক্লারা। কি আর বলবো, ঘাড়ে আরেকটা মাথা গজানোর আগেই কিছুতেই ওকে পেশেন্স ছাড়া অন্য কিছু বলে ডাকবো না। একটাই মাত্র মাথা আমার, খোয়ালে বাঁচব কি করে? এমন ভঙ্গিতে কথাগুলো বলল এডওয়ার্ড যে হেসে ফেলল সবাই, পেশেন্স পর্যন্ত। কয়েকদিনের ভেতর সত্যি সত্যি ঘরের ছেলে হয়ে উঠল এডওয়ার্ড। প্রতিদিন সকালে মিস্টার হিদারস্টোনের হয়ে একটা কি দুটো চিঠি লিখতে হয় ওকে। হিদারস্টোন মুখে বলে, ও লিখে নেয়। দিনের বাকি সময়টুকু থাকে সম্পূর্ণ নিজের। সেই সময় ও পড়াশোনা করে মিস্টার হিদারস্টোনের পাঠাগারে। কখনো পেশেন্স ক্লারার সাথে গল্প করে, মাঝে মাঝে অসওয়াল্ডের সঙ্গে চলে যায় বনে, কিছুক্ষণ বেরিয়ে ফিরে আসে। মিস্টার হিদারস্টোন চমৎকার একটা ঘোড়া দিয়েছেন এডওয়ার্ডকে। পেশেন্স ও ক্লারার সাথে মাঝে মাঝে ও ঘুরতে বেরোয় ওই ঘোড়ায় চড়ে। মোট কথা, অবসর সময়টুকু কখন যে পেরিয়ে যায় ও টেরই পায় না। দিনগুলো আজকাল খুব ছোট মনে হয় এডওয়ার্ডের কাছে। অবশেষে 2 সপ্তাহ পর পেশেন্স যখন বলল, এবার তোমার ভাই বোনদের দেখে আসা উচিত, ও অবাক হয়ে গেল।
বলল, এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কোথায়? 15 দিন হয়ে গেল। তুমি না বলেছিলে সপ্তাহে সপ্তাহে দেখে আসবে? 15 দিন? কি বলছো তুমি? তাহলে তো কালই যেতে হয়। কাল রোববার আছে, ভোরে বেরোলে রাতের মধ্যে ফিরে আসতে পারবো। পরদিন ভোরে তৈরি হয়ে নাস্তার টেবিল এলো এডওয়ার্ড। ক্লারা আর পেশেন্সও সেজেগুজে তৈরি। তোমরা আবার কোথায় চললে? এডওয়ার্ড জিজ্ঞেস করল। কেন, তোমাদের বাড়ি। এডিথ অ্যালিসকে কথা দিয়ে এসেছিলাম সময় পেলেই যাব। আজ সময় পেয়েছি। তোমার বাবার অনুমতি নিয়েছ? হ্যাঁ, আমরা যেতে চাই শুনে বাবা কি খুশি। দিনটা পরম আনন্দে ওরা কাটালো কুটিরে। পেশেন্স আর ক্লারাকে দেখে এডিথ অ্যালিসের খুশি আর ধরে না। এডওয়ার্ড শেষ পর্যন্ত বলেই ফেলল, নিজের ভাইয়ের চেয়ে কোথাকার 2 মেয়ে তোদের বেশি আপন হলো? ভাইটা তো চিরদিনই আমাদের থাকবে, মেয়ে দুটো তো থাকবে না, বলল অ্যালিস। হামফ্রে মাঝখান থেকে গম্ভীর গলায় বলল, কার ভাগ্যে কি আছে কে বলতে পারে। আর চোখে একবার ওর দিকে তাকিয়ে অন্য প্রসঙ্গ তুলল পেশেন্স। দুপুরে খাওয়ার পর অতিথিদের নিয়ে বেরোলো 2 বোন, ওদের বাগান, খামার, পোষা পশু পাখি দেখাতে। আর এডওয়ার্ড হামফ্রের কাছ থেকে খবরাখবর নিতে লাগলো এদিকে সব কেমন চলছে সেই সম্পর্কে। হামফ্রে জানালো মাংসের জন্য ছাগলের বড়সড় একটা পাল তৈরি করতে চায় সে। সেজন্য লিমিংটন থেকে ভালো জাতের কয়েকটা ছাগল কিনে এনেছে। এর মধ্যেই মোটামুটি পোষ মেনে গিয়েছে ওগুলো। রোজ সকালে চড়তে বেরিয়ে যায়, সন্ধ্যায় ফিরে আসে। সবসময় ওদের সাথে সাথে থেকে পাহারা দেয় হোল্ড ফাস্ট। হামফ্রে আশা করছে 2-3 বছরের মধ্যে ছাগলের সংখ্যা বেড়ে 40-50-এ দাঁড়াবে। তখন মাদিগুলোকে রেখে মর্দাগুলোকে খাওয়া যাবে, প্রয়োজনে বিক্রিও করা যাবে। হামফ্রে আরও জানালো বনের ভেতর একপাল বুনো টাট্টুর খোঁজ পেয়েছে সে। বিলির ওপর থেকে কাজের চাপ কমানোর জন্য খুব শিগগির 2-1টাকেও ধরতে চায়। সম্মতি দিল এডওয়ার্ড। শেষে বলল, কিন্তু যা করার খুব সাবধানে করবি, একা কিছু করতে যাবি না, পাবলোকে সাথে নিয়ে নিবি। বিকেলে আরেকবার হালকা কিছু খেয়ে 2 সঙ্গিনীকে নিয়ে রওনা হলো এডওয়ার্ড। বেশ দেরি করে ফেলেছে ওরা বেরোতে বেরোতে। বাড়ি পৌঁছতে রাত হয়ে যাবে। অবশ্য তাতে খুব একটা অসুবিধা হবে না, সন্ধ্যার পরই চাঁদ উঠবে। তাছাড়া এডওয়ার্ডের কাছে বন্দুক রয়েছে। গ্রীষ্ম এসে গেল দেখতে দেখতে। একদিন অসওয়াল্ড এলো এডওয়ার্ডের কাছে। খবর শুনেছ? বলল ও। না তো, কি খবর? শুনলাম রাজা নাকি স্কটল্যান্ডে এসেছেন। স্কটসরা তার পক্ষ হয়ে একটা বাহিনী গঠন করেছে। আচ্ছা, কিন্তু বনপ্রধান তো আমাকে কিছু বলেননি। আমার মনে হয় তুমি খবরটা শুনলেই ছুটবে ওদের সাথে যোগ দিতে, তাই বলেননি। তোমাকে উনি কতখানি স্নেহ করেন সে তো আমি জানি। তুমি ওকে ছেড়ে যাও তা উনি চান না বোধ হয়। তবু ওর সঙ্গে আমার আলাপ করতে হবে, দৃঢ় কণ্ঠে বলল এডওয়ার্ড। খবরটা যদি সত্যি হয় আমি যোগ দেবই রাজার বাহিনীতে। তক্ষুনি মিস্টার হিদারস্টোনের কাছে গেল এডওয়ার্ড। চোখ মুখ লাল, ক্রোধে না উত্তেজনায় কে বলবে। নিজের টেবিলে বসে কয়েকটা চিঠি পড়ছিলেন বনপ্রধান। পায়ের শব্দে চোখ তুলে তাকালেন। এডওয়ার্ডের মুখের রক্তিমাভা দেখেই যেন অনেক কিছু আন্দাজ করতে পারলেন। তাহলে খবরটা তুমি শুনেছ? শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন তিনি। হ্যাঁ স্যার, আড়ষ্ট কণ্ঠে বলল এডওয়ার্ড। কিন্তু আমি ভেবে পাচ্ছি না আপনি কেন আমাকে জানালেন না, কেন অন্যের মুখে শুনতে হলো। বসো, জবাব দিলেন হিদারস্টোন। ব্যাপারটা নিয়ে 2-4টে কথা বলি আমরা, তাহলেই বুঝতে পারবে কেন বলিনি। চেয়ার টেনে বসলে এডওয়ার্ড। বনপ্রধান বললেন, আমার ধারণা তুমি এখন মনে মনে তৈরি স্কটল্যান্ডে গিয়ে রাজার বাহিনীতে যোগ দেওয়ার জন্য, ঠিক কিনা? হ্যাঁ স্যার, আমি মনে করি এটা আমার কর্তব্য। ঠিক, রাজার জন্য যুদ্ধ করা তোমার কর্তব্য, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। এটা কি তোমার প্রথম কর্তব্য, না তার আগেও আরও কোনো কর্তব্য আছে? একটু যেন হতবুদ্ধি অবস্থা এডওয়ার্ডের। হাঁ করে চেয়ে রইল কয়েক মুহূর্ত। বিড়বিড় করে বলল, আরও কর্তব্য? হ্যাঁ, তোমার প্রথম কর্তব্য তোমার পরিবারের জন্য কিছু করা। আরও ভালোভাবে বললে এমন কিছু না করা যাতে পরিবারের অমঙ্গল হয়। ওরা তোমার উপর নির্ভর করে। এখন তুমি যদি একটা ভুল পদক্ষেপ নাও, কি হবে ওদের? তাছাড়া কেন যাচ্ছ না বুঝে কেমন করে যাবে? কেন যাব মানে? যাব রাজাকে সাহায্য করতে। রাজাকে সাহায্য করতে যাবে, বেশ। তাহলে শোনো, কেন আমি তোমাকে আগে বলিনি। আমি জানতাম আজ হোক কাল হোক তুমি কথাটা শুনবে এবং এমনই ক্ষেপে উঠবে যাওয়ার জন্য। নিজের এবং নিজের পরিবারের সর্বনাশ তো করবেই, আমারও করবে, কিন্তু রাজার কোনো উপকার করতে পারবে না। তাই আমি কদিন সময় নিয়ে তৈরি হলাম তোমাকে বাধা দেওয়ার জন্য। আমাকে বাধা দেওয়ার জন্য তৈরি হলেন? কিন্তু কোনো বাধাই তো আমি মানতে রাজি নই। তা জানি। এই চিঠিগুলো পড়ো। 3টে চিঠি এগিয়ে দিলেন তিনি এডওয়ার্ডের দিকে। আজ সকালে এসেছে, এগুলো পড়লেই বুঝতে পারবে আমি ঠিক বলছি কিনা।
এক এক করে চিঠিগুলো পড়ল এডওয়ার্ড। লন্ডন থেকে বনপ্রধানের 3 প্রভাবশালী বন্ধু লিখেছেন। মিস্টার হিদারস্টনের মতো তার এই বন্ধুরাও এখন রাউন্ডহেডদের সঙ্গে তাল মিলিয়ে চলছেন। সময় হলেই মুখোশ খুলে ফেলে রাজার পক্ষে যোগ দেবেন। চিঠিগুলো পড়তে পড়তে ভুরু কুঁচকে উঠল এডওয়ার্ডের। তারা লিখেছেন, ইংল্যান্ডে রাজার ঘনিষ্ঠ মহলের ধারণা পার্লামেন্টের বিরুদ্ধে লড়াই শুরু করবার সময় এখনো হয়নি। এই মুহূর্তে যুদ্ধ শুরু করলে ক্রোমওয়েলের হাতে শোচনীয়ভাবে পরাজিত হতে হবে। নতুন রাজাকেও হয়তো বন্দী হয়ে প্রাণ দিতে হবে, নয়তো আবার দেশ ছেড়ে পালাতে হবে। সুতরাং তারা রাজার সাথে যোগ দেওয়ার আগে ক্রোমওয়েলের কিছুটা শক্তি ক্ষয় করিয়ে নিতে চান। চিঠিগুলো নামিয়ে রাখল এডওয়ার্ড। তুমি রাজনীতিক নও এডওয়ার্ড, মৃদু হেসে বললেন হিদারস্টোন। রাজনীতিক হলে ভাবাবেগের চেয়ে যুক্তিকেই প্রাধান্য দিতে বেশি। নিশ্চয়ই স্বীকার করবে, চিঠিগুলো তোমাকে দেখিয়ে আমি প্রমাণ করেছি আমি তোমাকে কতখানি বিশ্বাস করি। হ্যাঁ স্যার, ধন্যবাদ। আমি শুধু এটুকুই বলবো, আপনার এই বিশ্বাসের মর্যাদা আমি রাখব, প্রাণ দিয়ে হলেও রাখব। সেই বিশ্বাসও আমার আছে। এখন তুমি নিশ্চয়ই আমার এবং আমার বন্ধুদের সাথে একমত হবে যে আপাতত চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। নিশ্চয়ই স্যার, ভবিষ্যতে আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলব। এই প্রতিশ্রুতিটাই আমি চাইছিলাম তোমার কাছ থেকে। এরপর থেকে যে কোনো খবর আসার সঙ্গে সঙ্গেই তুমি জানতে পারবে। বুঝলে এডওয়ার্ড, তোমার মতো হাজার হাজার লোক আছে যারা সিংহাসনে একজন রাজাকে দেখতে চায়। আমি নিজেও তাদের একজন, কিন্তু এখনো সময় হয়নি। আমার কথা শুনে রাখো, স্কটসদের ওই বাহিনীটাকে ছিন্ন ভিন্ন করে দেবে ক্রোমওয়েল। যতটুকু জানি ও রওনা হয়ে গেছে স্কটল্যান্ডের দিকে। এরপর থেকে যে কোনো ব্যাপারে আমি তুমি খোলাখুলি আলাপ করব, কেমন? তোমার মনে কোনো প্রশ্ন জাগলে নির্দ্বিধায় বলবে আমাকে, আমিও বলবো। ঠিক আছে স্যার, আমি আপনার পরামর্শ মতোই চলব। বনপ্রধান তার কথা রেখেছেন। তিনি রাজনীতি সম্পর্কিত কোনো বিষয় আর গোপন করেন না এডওয়ার্ডের কাছে। এডওয়ার্ডও যে কোনো বিষয়ে মনে কোনো প্রশ্ন জাগলেই খোলাখুলি আলাপ করে তার সাথে। স্কটসদের গঠন করা বাহিনীটার পরিণতি সত্যি মিস্টার হিদারস্টোন যেমন বলেছিলেন তেমন হয়েছে। মাত্র কয়েক সপ্তাহের ভেতর তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পার্লামেন্টারি বাহিনী। রাজা পালিয়ে আরও উত্তরে চলে গেছেন। শরৎ এলো। এখনও বনপ্রধানের সচিব হিসেবেই কাজ করছে এডওয়ার্ড। কোনো ক্ষোভ নেই মনে। মাঝে মাঝে অসওয়াল্ডের সাথে শিকার করতে বেরোয়। কখনো একটা কখনো দুটো হরিণ মেরে আনে। যখন মাংস বেশি হয় ভাই বোনদের জন্য পাঠিয়ে দেয় এডওয়ার্ড। পাঠানোর প্রস্তাবটা সবসময়ই আসে হয় মিস্টার হিদারস্টোনের কাছ থেকে, নয়তো পেশেন্সের কাছ থেকে। প্রতি সপ্তাহে না হলেও 1 সপ্তাহ পর পর পেশেন্স ক্লারাকে নিয়ে ঘুরে আসে ওদের কুটির থেকে। মাসে 2 মাসে একবার মিস্টার হিদারস্টোনও যান। পেশেন্স নানা রকম উপহার নিয়ে যায় এডিথ অ্যালিসের জন্য। মিস্টার হিদারস্টোন নিয়ে যান বই। হামফ্রে সন্ধ্যার পর সেগুলো পড়ে শোনায় বোনদের। শীত এলো অবশেষে। দাপটটা যেন একটু বেশি এবার। প্রথম থেকেই ধুম তুষারপাত শুরু হয়েছে। প্রথম তুষার পড়বার পর 2 কি 3 বার কষ্টের সৃষ্টে কুটিরে গেল এডওয়ার্ড। তারপর আর পারল না। এত পুরু হয়ে তুষার জমল যে কোমর পর্যন্ত ডুবে যেতে হয়। ঘোড়ায় চেপে যাওয়া তো দূরের কথা, হেঁটে যাওয়া অসম্ভব। লন্ডনের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। কালে ভদ্রে একটা কি দুটো অতি জরুরি চিঠি আসে। এমনই একটা চিঠি পেয়ে একদিন এডওয়ার্ডকে ডেকে পাঠালেন বনপ্রধান। চিঠিটা এগিয়ে দিয়ে বললেন, পড়ো। পড়তে পড়তে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল এডওয়ার্ডের। মিস্টার হিদারস্টোনের এক বন্ধু লিখেছেন, রাজা দ্বিতীয় চার্লস স্কটল্যান্ডে আরেকটা বাহিনী গঠন করতে সক্ষম হয়েছেন। এই বাহিনী আগেরটার চেয়ে অনেক বড় এবং যোগ্য লোকদের নিয়ে গঠিত হয়েছে। ইংল্যান্ডে তার যত সমর্থক ও বন্ধুবান্ধব আছে সবাই লুকিয়ে চুরিয়ে গিয়ে যোগ দিচ্ছে তার সাথে। খুব শিগগিরই এই বাহিনী নিয়ে দক্ষিণমুখী অভিযান শুরু করতে যাচ্ছেন চার্লস। এবারের পরিস্থিতি অনেক ভালো মনে হচ্ছে। এডওয়ার্ড চিঠিটা ফিরে দিতে হিদারস্টোন বললেন, তবুও আমার ধারণা আরও কিছুটা সময় আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি। শীত একটু কমলে তোমাকে লন্ডনে পাঠাবো। আসল অবস্থাটা সরেজমিনে দেখে শুনে বুঝে আসতে পারবে। তারপর সিদ্ধান্ত নেব কি করব আমরা। ঠিক আছে, নাকি তোমার ইচ্ছা অন্যরকম? না, ঠিক আছে, আপনি যেমন বলবেন তেমনই হবে। যদিও খুনিগুলোর উপরে এক্ষুনি আমার ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করছে। যাক, ইচ্ছাটা আপাতত তুলে রাখি। হ্যাঁ, সময় হলে আমি তোমাকে বলবো ঝাঁপিয়ে পড়তে। স্কটল্যান্ডে ওরা পুরো ব্যাপারটা কিভাবে সামলায় আগে দেখে নি, তারপর। অহংকার আর ঈর্ষা আর আমার মনে হয় বিশ্বাসঘাতকতাও এত বেশি পরিমাণে কাজ করে ওদের ভেতর যে শেষ পর্যন্ত কি হয় বলা কঠিন। এই আলাপের কদিন পরেই একটা চিঠি নিয়ে লন্ডন থেকে এক দূত এলো। চিঠির বক্তব্য, স্কটল্যান্ডে মহা ধুমধামের সাথে রাজা দ্বিতীয় চার্লসের অভিষেক সম্পন্ন হয়েছে। পরিস্থিতি বেশ ঘোরালো হয়ে উঠেছে এডওয়ার্ড, বললেন বনপ্রধান। চিঠিটা এসেছে পেশেন্সের মামা স্যার অ্যাশলে কুপারের কাছ থেকে।
উনি যা লিখেছেন তাতে মনে হচ্ছে এবারের বাহিনীগুলো যোগ্য লোকেদের হাতেই পড়েছে। ডেভিড লেসলিকে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। উনি নেতৃত্ব দিচ্ছেন পদাতিক বাহিনীর। মিডলটনকে দেওয়া হয়েছে অশ্বারোহীর দায়িত্ব, আর ওয়েমাইসকে করা হয়েছে গোলন্দাজদের প্রধান। সব কজনই যোগ্য লোক। এবার তোমাকে লন্ডন যেতেই হচ্ছে এডওয়ার্ড। আমি তোমাকে কয়েকটা চিঠি দিয়ে দেব, ওগুলো যাদের কাছে নিয়ে যাবে তারা তোমাকে সৎ পরামর্শ দিতে পারবেন, কিভাবে এগোলে ভালো হবে তা বলতে পারবেন। কালো ঘোড়াটা নিয়ে যাও, স্যামসনকেও সাথে নিয়ে যাও। যখন মনে করবে ওরার প্রয়োজন নেই পাঠিয়ে দেবে। আর সময় নষ্ট করা ঠিক হবে না। ক্রোমওয়েল এখনও এডিনবরায় রয়েছে, খুব শিগগিরই সে রওনা হবে সম্ভবত। ওর আগেই তোমাকে পৌঁছে যেতে হবে। কালই রওনা হতে পারবে? নিশ্চয়ই স্যার। তোমার ভাই বোনদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বোধহয় পাবে না। অবশ্য আমার মতে বিদায় না নেওয়াই ভালো, খামোখা কান্নাকাটি করবে ওরা। আমারও তাই মনে হয় স্যার। আমি চলে গেলে অসওয়াল্ডকে দিয়ে একটা খবর পাঠিয়ে দেবেন, তাহলেই হবে। তাহলে যাও, তুমি তৈরি হয়ে নাও, আমি চিঠিগুলো লিখে ফেলি। স্যামসনকে একটু পাঠিয়ে দিও। নিজের ঘরে ঢুকে গোছগাছ শুরু করলো এডওয়ার্ড। প্রথম যে জিনিসটা ধরল সেটা কোনো কাপড় নয়, ওর বাবার তলোয়ার। প্রথমে খাপটা মুছল যত্ন করে, তারপর আস্তে আস্তে বের করে আনলো ঈষৎ মাকা তলোয়ারটা। সেটাও মুছল। হাতলের কাছে খোদাই করা অক্ষর দুটো দেখল, ইবি। ঠোঁটের কাছে তুলে চুমু খেলে ও তলোয়ারটায়। বিড়বিড় করে বলল, ঈশ্বর আমাকে শক্তি দাও, বাবার এই তরবারির মর্যাদা যেন রাখতে পারি। তলোয়ারটা বিছানায় নামিয়ে রেখে ঘুরে দাঁড়ালো এডওয়ার্ড এবং চোখাচোখি হলো পেশেন্সের সাথে। কখন যে ও এসে দাঁড়িয়েছে টেরই পায়নি এডওয়ার্ড। মনে মনে শঙ্কিত হলো ও। বিড়বিড় করে যা বলছিল শুনে ফেলেনি তো মেয়েটা? ও পেশেন্স, বলল সে। এই সময় কি মনে করে? ওটা কার তলোয়ার এডওয়ার্ড? আমার, লিমিংটনে কিনেছি। কিন্তু ওটার জন্য এত মমতা কেন তোমার? মমতা? হ্যাঁ, ঘরে ঢুকে দেখলাম তুমি ওটাকে গভীর আবেগে চুমু খাচ্ছ, যেন যেন প্রেমিক প্রেমিকাকে চুমু দিচ্ছে, বললে এডওয়ার্ড। না, অমন বাজে কথা আমি বলি না। আমি বলতে চাইছিলাম যেন একজন ক্যাথলিক পবিত্র ক্রুশ চুমু দিচ্ছে। আবারও জিজ্ঞেস করছি, কেন অমন করছিলে বলো তো? তলোয়ার তো তলোয়ারই, তাকে অমন করে চুমু খাওয়ার কি আছে? কিছুক্ষণ চুপ করে রইল এডওয়ার্ড, তারপর মৃদুকণ্ঠে বলল, হ্যাঁ পেশেন্স, বলবো তোমাকে, আমি এই তলোয়ারটাকে ভালোবাসি। সত্যি বলছি, একজন খাঁটি ক্যাথলিক পবিত্র ক্রুশ যেমন ভালোবাসে তেমনই। লিমিংটন এটা আমি কিনেছি কারণ এটার মালিক ছিলেন কর্নেল বিভারলি। জিনিসটা তার বলেই এটা আমি ভালোবাসি, আমার প্রাণের সমান মূল্য দিই। কর্নেল বিভারলির কাছে আমাদের পরিবার কতখানি ঋণী তা নিশ্চয়ই তুমি জানো। বিছানার ওপর থেকে তলোয়ারটা তুলে নিতে নিতে পেশেন্স বলল, সেই বিখ্যাত ক্যাভালিয়ার কর্নেল বিভারলির তলোয়ার এটা? হ্যাঁ, হাতলের কাছে দেখো, তার নামের প্রথম অক্ষর খোদাই করা আছে। এটা তুমি লন্ডনে নিয়ে যাচ্ছ কেন? নিরীহ সচিব তলোয়ার দিয়ে কি করবে? অবস্থার চাপে পড়ে আজ আমি সচিব। কিছুদিন আগে ছিলাম বনচর, কিন্তু মনে প্রাণে আমি তো সৈনিক। তেমন মানসিকতা নিয়েই আমি বেড়ে উঠেছি। এই সময় ক্লারা ঘরে ঢুকলো। পেশেন্স কোনো জবাব দেওয়ার সুযোগ পেল না। ক্লারা বলল, যাও তুমি, অসওয়াল্ড ডাকছে, আমরা তোমার কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছি। রাতে খাবার টেবিলে সবাইকে খুব গম্ভীর দেখা গেল। হঠাৎ করে এডওয়ার্ডের এই চলে যাওয়ার ব্যাপারটা যেন মেনে নিতে পারছে না কেউ। নিঃশব্দে খাওয়া শেষ করল সবাই। অবশেষে নীরবতা ভাঙলেন বন প্রধান। লন্ডন থেকে যদি উত্তরে যাও, চিঠি লেখা বিপজ্জনক হবে তোমার জন্য, আমার জন্য। সুতরাং লিখো না। যাচ্ছ কিনা স্যামসনের কাছ থেকে আমি জানতে পারবো। তারপর পকেট থেকে মুখ বন্ধ করা কয়েকটা খাম এবং ছোট একটি টাকার থলে বের করে এগিয়ে দিলেন এডওয়ার্ডের কাছে। বললেন, খামের উপর ঠিকানা লিখে দিয়েছি, আর টাকার দরকার হলে কার কাছে চাইবে তাও লিখে দিয়েছি। তোমার নামে যে খামটা আছে তার ভেতর দেখবে। আর দেরি করিয়ে দেব না, যাও শুয়ে পড়োগে। দিনের আলো ফুটে উঠবার আগেই নিচে স্যামসনের ভারী বুটের শব্দে জেগে গেল এডওয়ার্ড। পোশাক পরে তৈরি হতে কয়েক মিনিট লাগলো। তারপর বেরিয়ে এলো কাপড় চোপড়ের ছোট্ট থলেটা কাঁধে করে। নিঃশব্দে নিচতলায় নেমে এলো। বসবার ঘরে আলো জ্বলছে। উকি দিতেই আশ্চর্য হয়ে দেখল পেশেন্স বসে আছে। ওকে দেখে উঠে এলো। এডওয়ার্ড, পেশেন্স বলল, একটা জিনিস চাইবো তোমার কাছে, দেবে? বলো। তোমাকে আমার অদেয় কিছুই নেই পেশেন্স। একটা প্রতিশ্রুতি চাই আমি এডওয়ার্ড। আমার কেন যেন মনে হচ্ছে তুমি বিপদের ভিতর যাচ্ছ। কথা দাও সাবধানে থাকবে। তোমার বোনেদের মুখ চেয়ে সাবধানে থাকবে, বলো। থাকবো পেশেন্স, বলে ওর হাতে চুমু খাওয়ার জন্য ঝুঁকলো এডওয়ার্ড। সোজা হয়ে দেখল ওর দু চোখে জল। কাছে টেনে নিয়ে চুমু দিয়ে জলটুকু মুছে দিল এডওয়ার্ড। বাধা দিল না পেশেন্স। এক মুহূর্ত ওর চোখে চোখে চেয়ে
দ্রুত পায়ে বেরিয়ে এলো এডওয়ার্ড। কয়েক মিনিট পরেই চমৎকার একটা কালো ঘোড়ায় চেপে রওনা হলো লন্ডনের পথে, পেছনে আরেকটা ঘোড়ায় স্যামসন। পরদিন সন্ধ্যার সামান্য আগে রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেল ওরা। স্যামসন ওয়েস্টমিনস্টার অ্যাবি, সেন্ট পলস ক্যাথেড্রাল এবং ওই ধরনের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ স্থান দেখালো এডওয়ার্ডকে। রাতে আমরা থাকছি কোথায় স্যামসন? প্রশ্ন করল এডওয়ার্ড। আমার জানা সবচেয়ে ভালো হোটেল হলো সোয়ান উইথ 3 নেক্স, হলবর্নে। বেশি লোক যাওয়া আসা করে না, নিরিবিলি থাকতে পারবে। পরদিন সকালে স্যামসনকে নিয়ে বেরোলো এডওয়ার্ড বন প্রধানের দেওয়া চিঠিগুলো বিলি করতে। প্রথমে গেল স্প্রিং গার্ডেন্সে জনৈক মিস্টার ল্যাংটনের কাছে। কড়া নাড়তেই দরজা খুলল এক ভৃত্য। আমি এসেছি মিস্টার ল্যাংটনের সঙ্গে দেখা করতে, এডওয়ার্ড বলল। জরুরি একটা চিঠি নিয়ে এসেছি। ভেতরে আসুন বলে পথ দেখিয়ে নিয়ে চলল ভৃত্য। স্যামসনকে বসবার ঘরে বসিয়ে এডওয়ার্ডকে নিয়ে গেল চমৎকার সাজানো গোছানো একটা পাঠকক্ষে। দীর্ঘদেহী একটু রোগাটে চেহারার এক ভদ্রলোক বসে আছেন টেবিলে, রাউন্ড হেড ধাঁচের পোশাক তার পরনে। মাথা ঝুঁকিয়ে সম্মান জানালো এডওয়ার্ড, চিঠিটা এগিয়ে দিল। মিস্টার ল্যাংটন পাল্টা অভিবাদন জানিয়ে বসতে বললেন ওকে। খামের মুখ খুলে পড়তে লাগলেন চিঠিটা। পড়া শেষ করে মুখ তুলে তাকালেন তিনি। বললেন, তুমি এসেছো, খুব খুশি হয়েছি মিস্টার আর্মিটেজ। এই চিঠিতে মিস্টার হিদারস্টোন ইঙ্গিত দিয়েছেন তুমি হয়তো উত্তরে যেতে চাইবে, আর আমি যদি কোনো চিঠি দেই খুশি মনেই নিয়ে যাবে। সত্যি কি? হ্যাঁ স্যার। কখন রওনা হতে চাও? যত শিগগির সম্ভব। একটু যেন চিন্তায় পড়লেন মিস্টার ল্যাংটন। তারপর হঠাৎ বললেন, আচ্ছা, হিদারস্টোন আর তার মেয়ে কেমন আছে? ভালো স্যার। ও একবার লিখেছিল আমাদের বন্ধু র্যাডক্লিফের মেয়ে নাকি ওর সাথে থাকে। হ্যাঁ স্যার, খুব ভালো মেয়ে। কেমন আছে এখন ক্লারা? ভালো, নিজের মেয়ের মতোই রেখেছেন ওকে মিস্টার হিদারস্টোন। তুমি লন্ডনে পৌঁছেছ কখন? কাল সন্ধ্যায়। এর ভেতর কোথাও গেছো? কোথাও না, আপনার এখানেই প্রথম এলাম। ভালো মিস্টার আর্মিটেজ। আমার মনে হয় শহরের লোক তোমাকে যত কম দেখে ততই মঙ্গল। শয়ে শয়ে গুপ্তচর ঘুরে বেড়াচ্ছে পথে ঘাটে। নতুন মানুষ দেখলেই পেছনে লেগে কি উদ্দেশ্যে এসেছে জানতে চেষ্টা করে। তুমি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হতে চাও? হ্যাঁ, অবশ্য যদি আপনি মনে করেন তাতে কোনো অসুবিধা নেই। না, অসুবিধা নেই, যেতে পারো। আমার কয়েক বন্ধুর কাছে চিঠি লিখে দেব, ওরা তোমার ভালো মন্দ দেখতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার, আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। ওদের কয়েকজন থাকে ল্যাঙ্কাশায়ারে, কয়েকজন ইয়র্কশায়ারে। তাড়াহুড়ো করে কিছু করবে না, যা করার ওদের পরামর্শ মতো করবে। বাকিটা তোমার ভাগ্য। এখন একটু বসো, আমি লিখে ফেলি চিঠি কটা। 3টে চিঠি লিখলেন মিস্টার ল্যাংডন, খামে ভরে মুখ আটকে ঠিকানা লিখলেন, এগিয়ে দিলেন এডওয়ার্ডের দিকে। একটা চিঠি ল্যাঙ্কাশায়ারের 2 ক্যাথলিক ভদ্রমহিলার জন্য। বললেন তিনি, ওরা আন্তরিকভাবেই তোমার যত্ন নেবেন। আর অন্য দুটো ইয়র্কশায়ারের আমার 2 বন্ধুর জন্য। ধন্যবাদ মিস্টার ল্যাংটন। সম্ভব হলে রাত নাম্বার আগেই লন্ডন ছাড়ো, যত তাড়াতাড়ি ততই মঙ্গল। আর শোনো, পথে যথাসম্ভব মানুষজন এড়িয়ে চলবে, কারোর সঙ্গে কথা বলবে না, কাউকে বিশ্বাস করবে না। সঙ্গে পিস্তল আছে? আছে স্যার, 2টো। ওগুলোর আসল মালিক মিস্টার র্যাডক্লিফ। ও, তাহলে আর চিন্তা নেই, ওগুলো ভালো জিনিস। অস্ত্রশস্ত্রের ব্যাপারে র্যাডক্লিফ যতটা খুঁতখুঁতে ছিল আমি অত আর কাউকে দেখিনি। তাহলে বিদায় মিস্টার আর্মিটেজ, কামনা করি তুমি সফল হও। অন্য চিঠিগুলো প্রাপকদের কাছে পৌঁছে দিয়ে এডওয়ার্ড ও স্যামসন যখন হোটেলে ফিরল তখন দুপুরে খাওয়ার সময় পেরিয়ে গেছে। তা সত্ত্বেও হোটেল কর্তৃপক্ষ ওদের গরম খাবারই সরবরাহ করল। এই হোটেলে যারা থাকে তাদের অনেকেই বোধহয় অসময়ে খায়, ভাবল এডওয়ার্ড। খাওয়ার পর ও ঘরে ফিরে স্যামসনকে বলল, কাল ভোরে তুমি বাড়ি ফিরে যাও। আপনি? জিজ্ঞেস করল স্যামসন। আমার ফিরতে কিছু দেরি হবে। মিস্টার হিদারস্টোনের কাজে কদিনের জন্য একটু লন্ডনের বাইরে যাব। আমি থাকলে ভালো হতো না? দরকার নেই, আমি একাই পারবো। মিস্টার হিদারস্টোনকে বলো আপাতত কোনো চিঠি দিলাম না, কাজ হলে আর সময় সুযোগ পেলে দেব। আপনি কখন রওনা হবেন? জিজ্ঞেস করল স্যামসন। এই তো একটু পরেই। বাড়ির সবাইকে আমার শুভেচ্ছা জানিও। কাপড় চোপড়গুলো গুছাতে যতক্ষণ লাগলো, তারপরই থলেটা কাঁধে ফেলে বেরিয়ে গেল এডওয়ার্ড হোটেল ছেড়ে। আস্তাবলে গিয়ে ঘোড়া নিল। একটু পরে দেখা গেল লন্ডনের পথ ধরে ছুটছে উত্তর দিকে। শহর ছেড়ে বেরোতে বেরোতেই বিকেল গড়িয়ে গেল। সন্ধ্যা নাগাদ বার্নেটে পৌঁছল। রাতের অন্ধকার, অজানা পথে আর এগোনো ঠিক হবে না ভেবে একটা সরাইখানার সামনে গিয়ে থামল এডওয়ার্ড। ঘোড়াটাকে সহিসের হাতে ছেড়ে দিয়ে ভেতরে ঢুকল। সরাইওয়ালা ভেতরের ঘরে ছিল। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো রাতের মতো একটা বিছানা পাওয়া যাবে কিনা।
মাথা ঝাঁকালো সরাই মালিক। কাঁধের থলেটা তার কাছে জমা রেখে বাইরে বড় ঘরটায় আগুনের কাছে গিয়ে বসল এডওয়ার্ড। খাওয়ার আগ পর্যন্ত এখানেই কাটাতে চায়। হঠাৎ এডওয়ার্ডের চোখে পড়ল একধারে একটা টেবিল ঘিরে বসে থাকা 3 জন মানুষের উপর। তাদের পোশাকগুলো দেখলে বোঝা যায় একসময় ঝকঝকে তকতকে সুন্দর ছিল, কিন্তু এখন মদ, ধুলোবালি আর কাদার ছোপ লেগে আছে এখানে ওখানে। ও রাউন্ড হেড ধাঁচের পোশাক আশাক আর হ্যাটের দিকে কৌতূহল নিয়ে তাকালো ওরা। একজন বলে উঠল, তোমার ঘোড়াটা দারুণ দেখতে, নিশ্চয়ই যেমন চেহারা ছোটেও তেমনি। হ্যাঁ, সংক্ষিপ্ত জবাব এডওয়ার্ডের। উত্তরে যাচ্ছ নাকি? সেই একই জন প্রশ্ন করল। ঠিক উত্তরে না, আর যেন কোনো প্রশ্নের জবাব দিতে না হয় সেজন্য উঠে জানালার দিকে যেতে যেতে বলল এডওয়ার্ড। আরে, দেমাকে দেখি মাটিতে পা পড়ছে না ছোড়া রাউন্ড হেডের, মন্তব্য করল আরেকজন। আবার প্রথমজন, ভদ্রলোকদের সঙ্গে কি করে কথা বলতে হয় বোধহয় জানে না ছোকরা। জানে না তো কি হয়েছে, আমরা ওকে শিখিয়ে দিলেই পারি, এবার বলল তৃতীয় জন। কোনো জবাব দিল না এডওয়ার্ড, ইচ্ছা হলো না দেয়ার। বুকের উপর দুহাত ভাঁজ করে সোজা হয়ে দাঁড়ালো কেবল। এমন সময় গলা শোনা গেল সরাইওয়ালার। কখন যে লোকটা ঘরে ঢুকেছে এবং ওদের আলাপ শুনেছে টের পায়নি। ভাগো এখান থেকে শয়তানের চেলারা, হুঙ্কার ছাড়ল সে। যাও, আস্তাবলে যাও, নইলে কাকে ডাকবো জানা আছে তো। অকথ্য ভাষায় মুখ খিস্তি করে উঠল লোক তিনটে। অবশ্য উঠেও দাঁড়ালো। এডওয়ার্ডের দিকে বিষ দৃষ্টিতে একবার তাকিয়ে বেরিয়ে গেল। আমি দুঃখিত স্যার। এডওয়ার্ডের কাছে এসে বসল সরাইওয়ালা। কখন যে বদমাশগুলো ঢুকেছে টেরই পাইনি। আপনি কি অনেক দূরে যাবেন? যদি যান একা যাওয়া ঠিক হবে না, দলের সঙ্গে যাবেন। ওরা কি ছিনতাই করে বেড়ায়? জিজ্ঞেস করলে এডওয়ার্ড। মনে হয়, অবশ্য এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি ওদের বিরুদ্ধে। পেলে আর এখানে থাকতো না। চলুন, এখন খেয়ে নেবেন। খেয়ে উঠেই সরাইওয়ালার কাছ থেকে থলেটা নিয়ে শুতে চলে গেল এডওয়ার্ড। পরদিন খুব ভোরে ও ঘুম থেকে উঠে পড়ল, নাস্তা করল, তারপর সরাইওয়ালার পাওনা মিটিয়ে দিয়ে বেরিয়ে এলো সরাইখানা থেকে। আগেই ওর নির্দেশ পেয়ে ঘোড়া তৈরি রেখেছিল সহিস। লাফ দিয়ে চড়ে বসল এডওয়ার্ড এবং রওনা হয়ে গেল আবার উত্তর দিকে। প্রথম কিছুক্ষণ ধীর গতিতে ঘোড়া চালালো ও। অবশেষে একটা পাহাড়ের পাদদেশে পৌঁছে নেমে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে চলল ঘোড়াটাকে পাহাড়ের গা বেয়ে। প্রায় চূড়ায় পৌঁছে গেছে, এমন সময় আচমকা একটা গুলির আওয়াজে থমকে দাঁড়ালো এডওয়ার্ড। তারপরই দ্রুত ছুটে আসা ঘোড়ার খুরের শব্দ। ব্যাপার কি কিছু বুঝে উঠবার আগেই ও দেখতে পেল পাহাড়ের ওপাশ থেকে প্রায় ঝাঁপ দিয়ে এপাশে এসে পড়ল এক অশ্বারোহী। তার এক হাতে পিস্তল, অন্য হাতে ঘোড়ার লাগাম। লোকটা তাকিয়ে আছে পেছন দিকে, যেন দেখতে চাইছে কেউ আসছে কিনা পেছন পেছন। খুব বেশি হলে 5 কি 6 কদম এগিয়েছে তার ঘোড়া। এই সময় সত্যি সত্যি ওপাশ থেকে চূড়ায় উঠে এলো 3 জন লোক। 3 জনই ঘোড়ার পিঠে। দেখা মাত্র চিনতে পারল এডওয়ার্ড, সেই 3 ছিনতাইকারী। ওদের একজন গুলি ছুড়ল অশ্বারোহীর দিকে, কিন্তু লাগাতে পারল না। পর মুহূর্তে পাল্টা গুলি ছুড়ল অশ্বারোহী। চিৎকার করে পড়ে গেল এক ছিনতাইকারী। আর দেরি করা সমীচীন মনে করল না এডওয়ার্ড। এক লাফে ঘোড়ায় চাপল ও। পোশাকের ভিতর থেকে পিস্তল বের করতে করতে ছুটিয়ে দিল ঘোড়া। অশ্বারোহী যেদিক থেকে এসেছে সেদিকেই। অশ্বারোহীকে পাশ কাটালো ও। অক্ষত 2 ছিনতাইকারীর মুখোমুখি এখন। নির্দ্বিধায় এডওয়ার্ড ঘোড়া টানল পিস্তলের। মুখ থুবড়ে পড়ল একজন। তৃতীয় জন বেগতিক দেখে ঘোড়া নামিয়ে নিয়ে গেল পথের এক পাশে। লাফ দিয়ে একটা খানা পেরোলো, তারপর প্রাণপণে ছুটল ঝোপঝাড়ের ভেতর দিয়ে। যে লোকটা ছিনতাইকারীদের কবলে পড়েছিল এবার সে লাগাম টেনে দাঁড়ালো। ঘোড়ার মুখ ঘুরিয়ে মাঝারি গতিতে এগিয়ে আসতে লাগলো এডওয়ার্ডের দিকে। তাকে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল এডওয়ার্ডও। সাহায্যের জন্য ধন্যবাদ, কাছে এসে লোকটা বলল। ভাগ্য ভালো, সময় মতো তুমি এসে পড়েছিলে। 3 বদমাশের সাথে একা পারতাম কিনা সন্দেহ। কোথাও লাগেনি তো তোমার? জিজ্ঞেস করলো এডওয়ার্ড। না, একটা আচড়ও না। প্রায় আধ মাইল আগে ওরা চড়া হয়েছে আমার উপর। মনে হচ্ছে দলটাই নিকেশ হয়ে গেল। গুলি খাওয়া দুটো যদি এখনো মরে না থাকে শিগগিরই মরবে। কি হবে ওদের? যেখানে আছে সেখানেই থাকবে, আবার কি? জবাব দিল আগন্তুক। অত্যন্ত জরুরি কাজে উত্তরে যাচ্ছি আমি, এক মুহূর্ত সময় নষ্ট করতে পারবো না। অবশ্য সময় থাকলে ওদের জন্য তা নষ্ট করতাম কিনা সন্দেহ। দুনিয়ায় এই ধরনের বদমাশ যত কম থাকে ততই মঙ্গল। উত্তরে যাচ্ছিলে? তুমি তো উত্তর থেকে এলে, অবাক হয়ে বলল এডওয়ার্ড। বদমাশগুলো ঘিরে ফেলবার পর ঘুরে উল্টো দিকে রওনা হয়েছিলাম। মনে হচ্ছে তুমি উত্তরেই যাচ্ছ। তোমার আপত্তি না থাকলে আমরা একসাথে যেতে পারি। তাহলে এই ধরনের হামলা যদি আবার হয় ঠেকাতে পারবো সহজে। লোকটার মধ্যে এমন ভদ্র, প্রাণখোলা আর অমায়িক একটা ভাব লক্ষ্য করল যে আপত্তি তো দূরের কথা, সানন্দে রাজি হয়ে গেল এডওয়ার্ড। পাশাপাশি ঘোড়া ছুটিয়ে চলল দুজন।
সুগঠিত শরীর আগন্তুকের, দেখলেই মনে হয় প্রচুর শক্তি আর ক্ষমতা আছে সে শরীরে। চেহারা সুন্দর, বয়স হবে 21-22, ক্যাভালিয়ার ধাঁচের দামি পোশাক পরনে। নাম জিজ্ঞেস করায় সে জবাব দিল চ্যালোনার। পথ চলতে চলতে কিছুক্ষণ টুকটাক বিষয়ে আলাপ করল ওরা। তারপর একসময় আগন্তুক প্রশ্ন করল, তুমি কি ছদ্মবেশে আছো? আচমকা এমন একটা প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল এডওয়ার্ড। কেন, এই কথা কেন মনে হলো তোমার? না, এমনি। পোশাক দেখে মনে হয় তুমি রাউন্ড হেড, কিন্তু কথাবার্তা আচার আচরণ পোশাকের সঙ্গে মেলে না, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। তোমার যদি বলতে আপত্তি থাকে তাহলে থাক, তবে আমি কথা দিচ্ছি বললে তোমার ক্ষতি হবে না। তোমার কাছে আমি এতটাই ঋণী যে বিশ্বাসঘাতকতা করার কথা ভাবতেই পারি না। আশা করি বিশ্বাস করছো আমাকে? হ্যাঁ, করছি। কয়েক মুহূর্ত চুপ করে রইল এডওয়ার্ড, তারপরে বলল, সত্যি কথা বলতে কি উপায় থাকলে এই পোশাক আমি প্রাণ গেলেও পরতাম না। আমারও তাই মনে হয়েছে। আরেকটা কথা মনে হচ্ছে। বলো। চ্যালোনারকে ইতস্তত করতে দেখে এডওয়ার্ড বলল, মনে হচ্ছে তুমি আর আমি একই উদ্দেশ্যে উত্তরে যাচ্ছি। আমি যাচ্ছি রাজার পক্ষ হয়ে শয়তানগুলোকে একটা শিক্ষা যদি দেয়া যায় এই আশায়। দু চোখ উজ্জ্বল হয়ে উঠল এডওয়ার্ডের, কিন্তু কিছু বলল না। তোমার উদ্দেশ্য যদি আমার মতই হয়, বলে চলল চ্যালোনার, তাহলে আমার সাথেই থাকতে পারবে ল্যাঙ্কাশায়ারে। আমার 2 আত্মীয় আছেন ওখানে। যতদিন না সেনাবাহিনীতে যোগ দিতে পারো ততদিন আমার সঙ্গে সঙ্গে তোমাকে আশ্রয় দেবেন ওরা। কি নাম তোমার আত্মীয়দের? কনিংহ্যাম। মৃদু হেসে পকেট থেকে একটা চিঠি বের করে চ্যালোনারের দিকে বাড়িয়ে দিল এডওয়ার্ড। ঠিকানাটা পড়ো। শব্দ করে পড়ল চ্যালোনার। প্রাপক মিস কনিংহ্যাম, পোর্টল্যাক, বোল্টন, কাউন্টি ল্যাঙ্কাশায়ার। এই ঠিকানায় আমি যাচ্ছি, বলল এডওয়ার্ড। হো হো করে হাসল চ্যালোনার। চমৎকার, চিৎকার করে উঠল সে। তাহলে ঠিকই আন্দাজ করেছি আমি। একই জায়গায় একই কাজে যাচ্ছি আমরা, এবং একই আশ্রয়ে থাকব। যাক বাবা, বাঁচা গেল। আগামী 3টে দিন আর সঙ্গীর সঙ্গে লুকোচুরি খেলতে হবে না। তারপর অনাগত যুদ্ধ সম্পর্কে আলাপ শুরু করল চ্যালোনার। রাজা চার্লসের বর্তমান বাহিনী সম্পর্কে আশাব্যঞ্জক যা যা শুনেছে সব বলল। শেষে যোগ করল, যদি একবার রাজার বাহিনীতে যোগ দিতে পারি আমি প্রাণ দিয়ে লড়ব। এডওয়ার্ড, দেখে নিও, বাবার খুনের বদলা আমাকে নিতেই হবে। তোমার বাবাও রাউন্ডহেডদের হাতে মারা গেছেন নাকি? প্রশ্ন করলে এডওয়ার্ড। হ্যাঁ, নেসবির যুদ্ধে মারা গেছেন বাবা। নেসবির যুদ্ধে? তুমি ওখানে ছিলে নাকি তখন? হ্যাঁ, আমার বাবাও নেসবির যুদ্ধেই মারা যান। তোমার বাবাও? কিন্তু আর্মিটেজ নামে কোনো ক্যাভালিয়ার ওই যুদ্ধে ছিল বলে তো মনে পড়ছে না। তুমি ভুল খবর পাওনি তো? না, ভুল খবর পাইনি। আমি আসলে আর্মিটেজ নই। আমার নাম এডওয়ার্ড বিভারলি। আমার বাবা কর্নেল বিভারলি। চমকে উঠল চ্যালোনার। তাই তো বলি, এতক্ষণ তোমার চেহারাটা চেনা চেনা লাগছিল কেন? অবিকল বাবার মতো চেহারা পেয়েছো তুমি। যদিও মাত্র একবারের জন্য দেখেছিলাম তাকে, কিন্তু ভালোই মনে আছে চেহারাটা। কর্নেল বিভারলির ছেলে তুমি? রাজা খুব খুশি হবেন তোমাকে পেয়ে। আমার খালারাও খুব খুশি হবেন একজন বিভারলিকে তাদের বাড়িতে পেলে। 3 দিন পর সন্ধ্যাবেলা ওরা পৌঁছল পোর্টলেকে। বিশাল বিশাল প্রাচীন গাছে ঘেরা প্রাসাদোপম একটা অট্টালিকার সামনে গিয়ে লাগাম টানল চ্যালোনার। দেখা দেখি এডওয়ার্ডও। কিছুক্ষণের মধ্যেই বিরাট একটা হলঘরে নিয়ে যাওয়া হলো ওদের। সেখানে সাক্ষাৎ হলো 2 বৃদ্ধার সঙ্গে। উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছিলেন তারা চ্যালোনারের জন্য। তাদের সঙ্গে এডওয়ার্ডের পরিচয় করিয়ে দিল চ্যালোনার। পথে ছিনতাইকারীদের হাত থেকেও বাঁচিয়েছে শুনে অভিভূত হয়ে গেলেন 2 বৃদ্ধা। রাজার বাহিনী এখন কোথায়? এডওয়ার্ড জানতে চাইল। যতদূর শুনেছি আজ রাতের ভেতর আমাদের কয়েক মাইলের ভেতর এসে যাবে, জবাব দিলেন এক বৃদ্ধা। তাহলে তো আমরা কালই যোগ দিতে পারি, বলল চ্যালোনার। আপত্তি নেই তো এডওয়ার্ড? মোটেই না। পরদিন ওরা বিছানা ছাড়বার আগেই এক লোক খবর নিয়ে এলো পোর্টলেক থেকে মাত্র 6 মাইল দূরে ছাউনি ফেলেছে রাজার বাহিনী। 1 ঘন্টার মধ্যে কাপড় পরে নাস্তা সেরে বেরিয়ে পড়ল দুজন। এডওয়ার্ডের পরনে এখন চ্যালোনারের একটা স্যুট। এখন আর ওটা চ্যালোনারের গায়ে হয় না। কয়েক বছর আগে যখন ও একটু ক্ষীণদেহী ছিল তখন পরত। প্রায় নতুন পোশাকটা তোলা ছিল বাক্সে। এডওয়ার্ডকে পুরনো পোশাক পরতে দেখে চ্যালোনার দিয়েছে এটা। বলেছে, তুমি রাজার সৈনিক হতে যাচ্ছ, রাউন্ডহেডদের পোশাক পরা চলবে না। খুশি মনে মেনে নিয়েছে এডওয়ার্ড। স্যুটের পর চ্যালোনারেরই একটা পালোকলা হ্যাট মাথায় দিয়েছে। সুদর্শ একজন ক্যাভালিয়ারের মতো লাগছে ওকে। 1 ঘন্টার ভিতর পৌঁছে গেল ওরা ছাউনির প্রথম চৌকির কাছে। প্রহরীর নির্দেশে ঘোড়া থামালো চ্যালোনার এবং এডওয়ার্ড। আসবার উদ্দেশ্য জানাতেই কর্মকর্তার কাছে নিয়ে গেল প্রহরী। কর্মকর্তা একজন আর্দালি দিয়ে জেনারেল মিডলটনের তাঁবুতে পাঠিয়ে দিল দুজনকে। জেনারেল মিডলটন আগে থেকেই চিনতেন চ্যালোনারকে। হাসি মুখে ওকে অভ্যর্থনা জানালেন তিনি।
এডওয়ার্ডের সাথে জেনারেলের পরিচয় করিয়ে দিল চালনার। কর্নেল বিভারলির ছেলে শুনে বিশেষ সমাদর করলেন ওকে জেনারেল। মনে মনে তোমাকে খুঁজছিলাম চালনার, বললেন মিডলটন। আমরা একটা অশ্বারোহী বাহিনী গড়ে তুলছি। আপাতত নেতৃত্ব দিচ্ছেন ডিউক অব বাকিংহাম। অবশ্য শেষ পর্যন্ত ম্যাসিকেই অধিনায়কত্ব দেওয়া হবে। এ অঞ্চলে তোমার বেশ জানাশোনা আছে, কিছু যোগ্য লোক জোগাড় করে দিতে পারবে? আশা করছি পারব। আর্ল অফ ডার্বি কোথায় স্যার? আজ সকালে আমাদের সাথে যোগ দিয়েছেন। জেনারেল লেসলি? ওর কথা আর বলো না, কেমন যেন হতোদ্যম হয়ে আছে। অবশ্য আমি এখন আশা ছাড়িনি, ধারণা করছি শিগগিরই ও যোগ দিবে আমাদের সাথে। এতক্ষণে বোধহয় রাজা একটু একা হয়েছেন। চলো তোমাদের সাথে পরিচয় করে দিই। দুজনকে নিয়ে রওনা হলেন জেনারেল রাজা যে বাড়িতে অস্থায়ী দপ্তর স্থাপন করেছেন তার উদ্দেশ্যে। বাইরের ঘরে কয়েক মিনিট অপেক্ষা করবার পর রাজার সামনে নিয়ে যাওয়া হলো তাদের। মাথা নুইয়ে অভিবাদন জানালেন মিডলটন, চালনার এবং এডওয়ার্ডও। জেনারেল বললেন, মহানুভব, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে এলাম। এ হচ্ছে মেজর চালনার, আর ও এডওয়ার্ড বিভারলি, আমাদের কর্নেল বিভারলির বড় ছেলে। বিভারলির ছেলে? অবাক কণ্ঠে রাজা বললেন, কিন্তু আমরা তো শুনেছি ওর ছেলেমেয়েরা সব আর্নুডে পুড়ে মারা গেছে। ঠিকই শুনেছেন মহানুভব, হাঁটু গেড়ে বসে এডওয়ার্ড বলল। খবরটা ওভাবেই রটানোর ব্যবস্থা করেছিলাম আমরা। আচ্ছা, তার মানে সত্যিই তোমরা পুড়ে মরনি? শুনে খুব খুশি লাগছে। ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। বিভারলির মতো সাহসী বিশ্বস্ত মানুষের একটা ছেলেকে অন্তত আমরা পেয়েছি। আমাদের কাছাকাছি থাকবে সবসময়। বিভারলি নামটাই আমাদের মনে সাহস এনে দেবে। রাজার হাত ধরে চুমু খেল এডওয়ার্ড, বলল, আপনি যে সম্মান আজ আমাকে দিলেন, এর মর্যাদা আমি প্রাণ দিয়ে হলেও রক্ষা করব। আরও দু চারটে সৌজন্যমূলক কথাবার্তা হলো। অবশেষে রাজার ঘর থেকে বেরিয়ে এলো এডওয়ার্ড ও চালনার। রাজার কাছ থেকে কিছু নির্দেশ নেওয়ার জন্য রয়ে গেলেন জেনারেল মিডলটন। অভিভূত এডওয়ার্ড সম্মোহিতের মতো হেঁটে চলেছে চালনারের পাশাপাশি। এত সহজে রাজার সঙ্গে দেখা হয়ে যাবে এবং তার কাছে এত সমাদর পাবে কল্পনাও করেনি সে। নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে, কিন্তু আরও বিস্ময় অপেক্ষা করছিল ওর জন্য। হঠাৎ জেনারেলের ডাক শুনে থমকে দাঁড়িয়ে পড়ল ওরা। ঘাড় ফিরিয়ে দেখল হাসি মুখে এগিয়ে আসছেন তিনি। তোমার জন্য সুখবর আছে এডওয়ার্ড, কাছে এসে বললেন জেনারেল। তোমাকে অশ্বারোহী বাহিনীতে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করেছেন রাজা। আজ দুপুরের মধ্যে নিয়োগপত্র তৈরি করে দস্তখতের জন্য ওর কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন আমাকে। ক্যাপ্টেন? আমাকে? আজই? আর কিছু উচ্চারণ করতে পারল না এডওয়ার্ড। হ্যাঁ, রাজার দেহরক্ষী বাহিনীর সঙ্গে সংযুক্ত থাকবে আপাতত। চালনার তোমার অস্ত্রশস্ত্র ও পোশাকের ব্যবস্থা করবে। কালই আমরা চেশায়ারের ওয়ারিংটনের দিকে যাত্রা করব। বুঝতেই পারছো, তৈরি হওয়ার জন্য খুব বেশি সময় তুমি পাচ্ছ না। পার্লামেন্টারি বাহিনীর কোনো খবর পাওয়া গেছে নাকি স্যার? হ্যাঁ, ওরা এখন লন্ডনের দিকে এগিয়ে যাচ্ছে ইয়র্কশায়ার সড়ক ধরে। নিঃসন্দেহে আমাদের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করবে ওরা। সুতরাং তেমনভাবেই প্রস্তুতি নিতে হবে। তোমরা এখন তাহলে যাও, তৈরি হয়ে নাও। ওয়ারিংটনে পৌঁছে পার্লামেন্টারি বাহিনীর ছোট্ট একটি দলের সঙ্গে সংঘর্ষ হল রাজার বাহিনীর। অতর্কিত আক্রমণ চালালো শত্রু, কিন্তু সংখ্যায় এত কম ছিল যে কয়েক মিনিটের ভেতরই পিটটান দিতে বাধ্য হলো তারা। কোনো পক্ষেরই বিশেষ ক্ষয়ক্ষতি হলো না। যখন জানা গেল ক্রোমওয়েলের সেরা জেনারেলদের একজন ল্যাম্বার্ট নেতৃত্ব দিচ্ছিলেন পার্লামেন্টারি দলটার, তখন মহা উল্লাস শুরু হয়ে গেল রাজকীয় বাহিনীর সৈনিকদের ভেতর। খুশিতে সবাই প্রায় নেচে ওঠে আর কি। ভালো একটা শিক্ষা দেয়া গেছে আজ ল্যাম্বার্টকে। কিন্তু আসল ব্যাপার হলো, রাজার বাহিনীকে একটু দেরি করিয়ে দেয়া আর ক্লান্ত করে তুলবার জন্যই ল্যাম্বার্টকে পাঠিয়েছিলেন ক্রোমওয়েল, যুদ্ধ করবার জন্য নয়। সাফল্যের সাথে দায়িত্ব পালন করে ফিরে গেছেন ল্যাম্বার্ট। এদিকে শুধু রাজা নয়, রাজার দুর্ধর্ষ সেনানায়করা পর্যন্ত ল্যাম্বার্টের পরাজয়কে ধরে নিলেন নিজেদের বিরাট এক সাফল্য বলে। আর্ল অফ ডার্বি এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সেনানায়ককে পাঠিয়ে দেওয়া হলো ল্যাঙ্কাশায়ারে। রাজার সমর্থকদের সংগঠিত করে নিয়ে আসবেন ওখান থেকে। ফল হলো রাজার বর্তমান বাহিনীটা দুর্বল হয়ে পড়ল। এদিকে ঝড়ের বেগে দীর্ঘপথ পাড়ি দিয়ে আসায় রাজকীয় বাহিনীর সৈনিকেরা শ্রান্ত হয়ে পড়েছে। কয়েকদিন বিশ্রামের খুব প্রয়োজন ওদের। এই পরিস্থিতিতে এগিয়ে যাওয়া হয়তো যাবে, কিন্তু যুদ্ধ জয় সম্ভব হবে না। তাই ঠিক হলো আপাতত উরচেস্টারে গিয়ে অবস্থান করবে রাজার বাহিনী। ল্যাঙ্কাশায়ার থেকে আর্ল অফ ডার্বি নতুন লোক নিয়ে এলে আবার অগ্রসর হবে লন্ডনের পথে। উরচেস্টারের নাগরিকরা যথেষ্ট সমাদরের সাথে গ্রহণ করল রাজা ও তার সৈনিকদের। পর্যাপ্ত খাদ্য ও পানীয় সরবরাহ করল। তারপর এলো প্রথম দুঃসংবাদটা। আর্ল অফ ডার্বির দল ল্যাঙ্কাশায়ারে পৌঁছানোর আগেই বাধা পেয়েছে পার্লামেন্টারি বাহিনীর হাতে এবং নিশ্চিহ্ন হয়ে গেছে।
বেশিরভাগ সৈনিকই মারা গেছে, যারা বেঁচে আছে তারা বন্দী হয়েছে, অর্থাৎ নতুন লোক আসবার সম্ভাবনা নেই বললেই চলে। এরপর পাওয়া গেল আসল দুঃসংবাদ। রাজার সেনানায়কদের মধ্যে কোন্দল শুরু হয়েছে। ডিউক অব বাকিংহাম সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক হতে চাইছেন, কিন্তু রাজা তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে জেনারেল লেসলি হতোদ্যম হয়ে পড়েছেন। তার বিশ্বাস কিছুতেই রাজার এই বাহিনী পেরে উঠবে না পার্লামেন্টারিয়ানদের সঙ্গে। এসবের ফলে উরচেস্টারে বসে বিশ্রাম নেয় কেবল হচ্ছে, নতুন করে যাত্রা বা প্রতিরোধের কোনো প্রস্তুতি চলছে না। একমাত্র মিডলটনই এখনও স্থির, কর্তব্যনিষ্ঠ রয়েছেন, কিন্তু তিনি একা কি করবেন? প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। সেনানায়কদের কোন্দল কমেনি, বরং বেড়েছে। অষ্টপ্রহর ঘোড়ার পিঠে কাটছে এডওয়ার্ডের। রাজা যেখানে যান ছায়ার মতো সঙ্গে থাকে ও, সেটাই তার কাজ। এভাবে আরও কয়েকটা দিন চলে গেল। অবশেষে খবর এলো এসে গেছে ক্রোমওয়েলের বাহিনী, আর আধা দিনের পথও দূরে নেই। এবার টনক নড়ল সেনানায়কদের, কিন্তু কোনো কিছু করবার সময় তখন পেরিয়ে গেছে। সেপ্টেম্বরের 3 তারিখে উরচেস্টার নগরীর বাইরের প্রান্তরে পৌঁছল ক্রোমওয়েলের বাহিনী। তবে তক্ষুনি তারা আক্রমণ করল না। মিডলটনের নির্দেশে কয়েকজন রাজকীয় রক্ষী দূর থেকে নজর রাখতে লাগলো ওদের উপর, কিন্তু ওরা চুপ করে আছে তো আছেই। মনে হচ্ছে আজ আর যুদ্ধ হবে না। দুপুরের দিকে খাওয়া দাওয়ার জন্য নিজের আবাসে এলেন রাজা, সঙ্গে এডওয়ার্ড। কিন্তু 1 ঘন্টা পেরোনোর আগেই সতর্ক সংকেত শোনা গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে। ত্রস্ত পায়ে বেরিয়ে এলেন রাজা। বাইরে জিন চাপানো অবস্থায় তৈরি রাখা হয়েছিল তার ঘোড়া। চড়ে বসেই ছুটলেন নগর ফটকের দিকে, যেদিকে যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু ফটক পর্যন্ত যাওয়ার আগেই বাধা পেলেন, এবং পেলেন নিজের অশ্বারোহীদের কাছেই। ভয়ানক আতঙ্কে ঊর্ধ্বশ্বাসে পিছু হটছে তারা। থামো তোমরা, ওভাবে ছুটছ কেন? কি হয়েছে? চিৎকার করলেন রাজা, কিন্তু কর্ণপাত করল না কেউ। এমন বেগে তারা ছুটছে যে রাজা ও তার ব্যক্তিগত কর্মচারীদের ঘোড়ার সাথে যখন কয়েকজনের ঘোড়ার সংঘর্ষ হলো, কেউ খেয়ালই করল না। রাজা পড়ে গেলেন ঘোড়া থেকে, এডওয়ার্ডও পড়ে গেল। ভাগ্যক্রমে অতি সামান্যর জন্য বেঁচে গেলেন রাজা ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হওয়া থেকে। প্রতিপক্ষের মনে বিন্দুমাত্র সন্দেহ না জাগিয়ে ক্রোমওয়েল তার বাহিনীর একটা বিরাট অংশকে নদী পার করিয়ে এনেছিলেন। ওদের নদী পার হওয়ার সময় দেওয়ার জন্যই তিনি অপেক্ষা করছিলেন উরচেস্টারের উপকণ্ঠে পৌঁছেও। দুপুর নাগাদ তার বাহিনীর 3/4 যোগ দিল তার সাথে। এরপর আর অপেক্ষা করা অর্থহীন মনে করে তক্ষুনি রাজার বাহিনীকে আক্রমণ করলেন তিনি। অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ল রাজকীয় সৈনিকেরা। তা সত্ত্বেও জেনারেল মিডলটন এবং ডিউক অফ হ্যামিল্টন সাহসিকতার সাথে কিছু অতি বিশ্বস্ত সৈনিককে নিয়ে রুখে দাঁড়ালেন। কিন্তু 2 সেনাপতি যখন আহত হলেন, তখন সৈনিকেরা যেন নিরুপায় হয়ে বিশৃঙ্খল হয়ে পড়ল। দিকবিদিক জ্ঞান শূন্যের মতো ছুটে পালাতে লাগলো তারা। ওরা যখন পালাচ্ছে সেই সময়ই এগিয়ে আসছিলেন রাজা। কাপড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালেন রাজা চার্লস। এডওয়ার্ড, চ্যালোনার এবং আরও কয়েকজন বিশ্বস্ত অনুচরকে নিয়ে শহরে ফিরে চললেন। নিজের আবাসস্থলে পৌঁছে অতি জরুরি কিছু কাগজপত্র নিয়ে এসে আবার ঘোড়ায় চাপলেন তিনি। অনুচরদের নির্দেশ দিলেন অনুসরণ করতে। তার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব ছত্রভঙ্গ হয়ে যাওয়া অশ্বারোহীদের সংগঠিত করে আবার রুখে দাঁড়াবেন। কয়েক ঘন্টা অমানসিক পরিশ্রমের পর প্রায় 4000 ঘোড়সাওয়ারকে জড়ো করতে পারলেন রাজা। কিন্তু দেখলেন তারা তখনও এমন আতঙ্কিত যে ওদের নিয়ে যুদ্ধ করা তো দূরের কথা, পালানো সম্ভব নয়। শেষমেশ তিনি সিদ্ধান্ত নিলেন একাই পালাবেন, তাহলে হয়তো নিরাপদ এলাকায় পৌঁছে যেতে পারবেন অক্ষত শরীরে। এই ভেবেই সে রাতে কাউকে, এমনকি এডওয়ার্ড বা চ্যালোনারকেও কিছু না বলে পালিয়ে গেলেন অন্ধকারের সাহায্য নিয়ে। পরদিন সকালে সৈনিকরা যখন দেখল রাজা পালিয়েছেন, তখন তাদের মধ্যে থিতিয়ে আসা আতঙ্ক আবার মাথা চাড়া দিয়ে উঠল। তড়িঘড়ি করে যে যার মতো পালালো তারাও। মনে হচ্ছে এই অভিযানের সবচেয়ে দুরূহ কাজটা এবার আমাদের করতে হবে, তিক্ত একটু হেসে বলল এডওয়ার্ড। কিরকম? জানতে চাইল চ্যালোনার। প্রাণ নিয়ে বাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। আমার অবস্থা তো আরও খারাপ। কোনো মতে বাড়ি পৌঁছতে পারলেও বাড়িতে থাকতে পারবো কিনা সন্দেহ। আমার খোঁজে ওরা সারা ল্যাঙ্কাশায়ার চষে ফেলবে। কি যে করব বুঝতে পারছি না। কি আর করবে? আর কোনো জায়গা না থাকলে আমার সাথে যেতে পারো, প্রস্তাব দিল এডওয়ার্ড। আমি যদি নিরাপদে থাকি তুমিও থাকবে। জঙ্গলের ভেতর আমাদের বাড়ি, রাউন্ড হেডরা ওদিকে খুব একটা যায় না। কিছুক্ষণ ভাবলো চ্যালোনার, অবশেষে বলল, ঠিক আছে, আপাতত তোমার সাথে নিউ ফরেস্টই যাই, তারপর সময় সুযোগ হলে দেখবো অন্য কোথাও যাওয়া যায় কিনা। তাহলে চলো, দেরি করা ঠিক হবে না। কিন্তু কি গুলির শব্দ না? তাই তো মনে হলো। চলো তো সামনের ওই পাহাড়টা উঠে দেখি কি হচ্ছে ওপাশে। কয়েক মিনিট লাগলো পাহাড়টার চূড়ায় পৌঁছাতে। দেখলো
প্রায় সিকি মাইল মতো দূরে ছোট একদল ক্যাভালিয়ারের সাথে বড়সড় একদল পার্লামেন্টারি অশ্বারোহীর হাতাহাতি যুদ্ধ হচ্ছে। বাবার তরবারিটা একটানে কোষমুক্ত করল এডওয়ার্ড। চলো চালনার, সুযোগ পাওয়া গেছে, শয়তানগুলোর 2-1টাকে অন্তত আমরা খতম করতে পারবো। রাজি, চলো। চিৎকার করে উঠে এই ঘোড়ার পেটে বুটের গোড়ালি দিয়ে খোঁচা দিল চালনার। লাফ দিয়ে ছুটতে শুরু করল ওর ঘোড়া। এডওয়ার্ডও ঘোড়া ছুটিয়েছে। 2 মিনিটেরও কম সময়ের ভেতর ওরা হুড়মুড় করে গিয়ে পড়ল লড়াইকারীদের মাঝখানে। দূর থেকে ভালো দেখতে পাচ্ছিল না, এখন খেয়াল করল ওরা যেদিক থেকে এসেছে সেদিকে যাদের পিঠ তারাই শত্রুপক্ষ। পেছন থেকে আকস্মিকভাবে আক্রান্ত হয়ে পার্লামেন্টারি সৈনিকেরা ভাবল হামলাকারীর সংখ্যা 2-এর অনেক বেশি হবে। ওদের কয়েকজন আহত বা নিহত হয়ে পড়ে যেতেই বাকিরা ছুটল যে যেদিকে পারল। পেছনে ফেলে গেল বেশ কয়েকজন আহত নিহত সঙ্গীকে। ধন্যবাদ চালনার, ধন্যবাদ বিভাল্লি, চিৎকার করে উঠল ক্যাভালিয়ার দলটার নেতা। লোকটাকে চিনতে পারল এডওয়ার্ড, গ্রেনভিল, রাজার ঘনিষ্ঠ সহচরদের একজন। ভাগ্যিস তোমরা এসেছিলে। একটু এগিয়ে এসে সঙ্গীদের দিকে একবার আট চোখে তাকিয়ে বলল, এই গর্দভগুলো আরেকটু হলেই দৌড় লাগাচ্ছিল, ওদের নিয়ে আর চলা যাবে না। আমি তোমাদের সাথে যোগ দিতে চাই, নেবে আমাকে? সানন্দে জবাব দিল চালনার। তারপর গলা চড়িয়ে বলল, এত লোক নিয়ে একসাথে চলা এখন নিরাপদ নয়। তোমরা সবাই আলাদা আলাদা হয়ে ভেগে পড়ো, তা না হলে জানে বাঁচতে পারবে না কেউ। পরামর্শটা মনোপুত হলো ওদের। বিনা বাক্যবে এক একজন এক এক দিকে ঘোড়া ছুটিয়ে দিল। চারপাশে তাকালো এডওয়ার্ড। ডজনখানেক লোক পড়ে আছে, 7 জন রাজার পক্ষের, বাকি 5 জন পার্লামেন্টারি সৈনিক। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বললে এডওয়ার্ড। এই রাউন্ডহেডগুলোর কাপড় যদি খুলে আমরা পরে নিই কেমন হয়? রাজাকে খুঁজছি বলে সহজেই রাউন্ডহেড এলাকার ভেতর দিয়ে চলে যেতে পারবো। খুব ভালো বুদ্ধি, বলল চালনার। তাহলে চলো তাড়াতাড়ি সেরে ফেলি কাজটা, কখন আবার আরেক দল শয়তানের বাচ্চা হাজির হয় কোনো ঠিক আছে। আধ ঘন্টা পর 3 জন পার্লামেন্টারি সৈনিক দুলকি চালে ঘোড়া ছুটিয়ে দিল দক্ষিণের পথে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন ক্যাপ্টেন ফ্রেডরিক মারিয়টের লেখা চিলড্রেন অব দ্য নিউ ফরেস্ট। আজ 5ম পর্ব। আমরা নিয়মিত গল্পপাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পপাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।